আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। প্রতিদিনের নয় একজন অতিথি আমাদের খবর বিশ্লেষণ করে থাকেন। আজকে যথারীতিভাবে আছেন আমাদের সাংবাদিক আরেকজন বিশ্লেষণ করবেন। অতিথি আজকে আল আজাদ দৈনিক আল আজাদ উপদেষ্টা সম্পাদক দৈনিক আধুনিক কাগজ এবং সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। আর আজ যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের একটি প্রতিষ্ঠান, নয়া সড়ক সিলেট। এই প্রতিষ্ঠান আমাদের সাথে বেশ কিছুদিন থেকেই সম্প্রচারে সহযোগিতা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আজকেও প্রতিদিন আমরা মনে হয় একটা আহ্বান জানাতে পারি যে আমাদের অনেকের পরিবারে অটিস্টিক শিশু আছে, তারা এই জায়গায় এই প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষণ নিতে পারে। সেটা আপনি সিল টিভিতে যদি তারা যোগাযোগ করেন, তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। সুন্দর একটা তুলে ধরেছেন যে অটিস্টিক শিশু কিন্তু অনেক পরিবারে আছে। আমরা কোথায় যে একটা চিকিৎসা বা সুচিকিৎসা পাবো একটা আমরা অনেক সময় একটা ঠিকানা জানা নাই। আমাদের সাথে সিল টিভিতে যোগাযোগ করলে আমরা সেটা জানি। ধন্যবাদ অজয় ভাই। আমি পত্রিকা পড়া শুরু করছি। প্রথমে জাতীয় পত্রিকা হাতে নিচ্ছি। আজ মঙ্গলবার 26 মে 2026, 12 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 8 জিলহজ 1447 হিজরি। প্রথমেই যেহেতু কাল পরের দিনই ঈদের খবর দিয়ে শুরু করেছে পত্রিকা। আজ হজ, ত্যাগের ঈদের অপেক্ষা, লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান। আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে কাল, বাংলাদেশে বৃহস্পতিবার। পথে পথে যাত্রী তুললেও কেউ থামেনি, ট্রাক উল্টে নিহত 15। ঈদ যাত্রায় সারা দেশে সড়কে নিহত আরো 11 জন। ঈদের আগেই কিন্তু এই দুর্ঘটনাগুলোর খবর আমরা পাচ্ছি। এখানে একটু উল্লেখ করতে চাই, গাড়ি কিন্তু পর্যাপ্ত আছে। এখন পর্যন্ত গাড়ির সংকট সেটা তেমন খবর পাওয়া যায়নি। ট্রাকে উঠবে কেন, সেটা তোলা হয় এবং আমরাও এমন যে আমরা ট্রাকে উঠি, এবং সেটা দেখেন পথে পথে থামিয়ে থামিয়ে ট্রাকে মালামাল বহনের জন্য ট্রাক, মানুষের বহনের জন্য তো ট্রাক নয়। আপনি একটা সুন্দর কথা মেসেজ হিসেবে এটা নেওয়া যেতে পারে, তারা তুলে পর্যাপ্ত গাড়ি আছে, আমরা একটু সতর্ক হব। ধন্যবাদ অজয় ভাই। আরো খবর, গুরুত্বপূর্ণ 60টি সিদ্ধান্তের 62 ভাগ বাস্তবায়ন সরকারের 100 দিন। সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে। 5 বছরে $10 বিলিয়ন ঋণ পেতে চাই সরকার। IMF এর 3 বছর মেয়াদী ঋণ কর্মসূচি শুরু হচ্ছে। 5 বছরে $5 বিলিয়ন দেওয়ার আশ্বাস ADB। আরো খবর, রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গোলাগুলি। ঈদের ছুটিতে হামের সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে। ঈদের ছুটিতে হামনিয়া তো এমনি আতঙ্ক আছে, ঈদের ছুটির পরে আরো সংক্রমণটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল সমকালের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আমরা আসি। ঈদের ছুটির পরেই বাড়তে পারে বিদ্যুতের দাম, মরার উপর খাড়ার ঘাড়, একটি দুঃসংবাদ জনগণের জন্য। পাইকারি পর্যায়ে দাম বাড়তে পারে 15%, খুচরা পর্যায়ে 8 থেকে 16%। অন্য খবরে আসি। অগ্রগতি হলেও ইরান যুক্তরাষ্ট্র চুক্তি এখন নয়, আন্তর্জাতিক খবর। আরেকটি খবর, প্রত্যেক বছরে এই যে আমের সিজনে নিয়ে আম নিয়ে অনেক সারা দেশে হইচই পড়ে যায়। এটাকে বলা হচ্ছে আম সংস্কৃতি, আম বাণিজ্য এবং ভোক্তার দুর্দশা। এখানে একটু উল্লেখ করি, খাদ্য সচেতনতার দিক থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি। খাদ্য নিয়ে আমাদের ভাবনার জগতে রসনা বিলাসের চেয়ে আতঙ্ক বেশি, খাবার আইটেম নিয়ে আতঙ্কই আমাদের বেশি থেকে যাচ্ছে। নানা ধরনের কীটনাশক মেশানো হয়, এটাই মূলত হচ্ছে আর কি। এবং দেখেন আমের মধ্যে যে মিশানো হচ্ছে তার একটি দৃশ্য কিন্তু আমরা দেখছি। আমি কয়েকদিন আগে একটা অভিজ্ঞতা আমার হয়েছে। কিছু কলা নিয়েছিলাম, মনে হচ্ছিল যে কলা তো খুব বেশি দিন থাকে না, 2-3 দিন রাখা যায়। নেওয়ার পরে 1 সপ্তাহ পার হয়ে গেল, কলা তো আর পচে না। এই তো এই অবস্থা এখানে আমের উপর আজকে আসছে। প্রত্যেকটি ফল ফ্রুটস এর মধ্যে কিন্তু এই ধরনেরই অবস্থা। এই জন্য আমাদের এটা রসনা বিলাস
যেটা খাবার একটা সামগ্রী, এটা আতঙ্কের বিলাস হয়ে গেছে আমাদের কাছে। আরো খবর, জুনের শেষে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। জুনের 23 তারিখ সফরের প্রস্তাব এসেছে বেইজিং থেকে। বিসিবি নির্বাচন খুলনা বিভাগ, প্রতিমন্ত্রীর ভাই প্রার্থী, এমপির ভাই ভাতিজা ভোটার। এই যে দলীয়, এটা হচ্ছে ইলেকশন হবে তারপরেও কিন্তু প্রার্থী ভোটার সব কিন্তু নিজেদের মধ্যেই ভাগাভাগি করে আছে, দলীয়করণ থামেনি। দলীয়। আরো খবর আছে, বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, 2 শ্রমিকের মৃত্যু। এর আগেই মর্মান্তিক খবর করুন, গা শিহরে ওঠে। 15 জন ট্রাক দুর্ঘটনায় মারা গেল। এখানে যদি 2 জনের মৃত্যু হলে কিন্তু আরো কিন্তু মৃত্যুর খবর আসতেও পারে। না আসুক, আমরা মনে করি না আসাটাই আমাদের কাম্য। শুরু করতে পারি আমাদের পবিত্র হজ দিয়ে আমরা শুরু করি, যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ধর্মীয় সবচেয়ে বৃহৎ ইসলামের যে বড় বিষয়, এর জন্য আমরা অপেক্ষা করি। লাখো মানুষ মুসল্লি জড়ো হন পবিত্র কাবা শরীফে, হজ ব্রত পালন করেন। এটা প্রতি বছরই হয়। আমাদের দেশ থেকেও প্রচুর মানুষ যাতায়াত করে থাকেন, যে গিয়ে থাকেন, বাড়ছে। মানুষের সামর্থ্য বাড়ছে, মানুষের আগ্রহ বাড়ছে, মানুষের ধর্মের প্রতি মানুষের যে আবেগ, যে শ্রদ্ধা, সেটার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, এইগুলো সবই বাড়ছে। যে কারণে হজে এখন হজ যাত্রীর সংখ্যা বাড়ছে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে কিছু দুর্ঘটনা ঘটে। এই বিষয়গুলো বাংলাদেশে হাজিরা হজের আগে, হজ করার আগে কিন্তু বেশ কয়েকজন মারাও গেছে, খবরটা আমরা এর কারণটা হয় সাধারণত, যদিও আমরা জানি যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তারপরও সবসময় বলা হয় তাকে যারা অতি বৃদ্ধ, নিজে চলতে পারেন না, নানা অসুখে ভুগছেন, তাদের হজে না যাওয়াটাই তারা আসলে সিস্টেমও আছে, অন্যজনকে দিয়ে হজ করিয়ে নিতে পারেন, বদলা হজ বলা হয়। ইসলামে অনেকগুলো বিকল্পের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো কিন্তু কোনো দুর্ঘটনায় মারা যায়নি, এগুলো কিন্তু মারা গেছে কিন্তু হচ্ছে শারীরিক অসুস্থতায়। দুর্ঘটনা হয় মাঝে মধ্যে, কিন্তু অসুস্থতায় মারা যান প্রতি বছর। দুর্ঘটনা হজের পথে যাত্রী তুললেও কেউ থামায়নি, রাস্তার মধ্যে মারা গেল এতটুকু। আমরা বলছিলাম যে শুরুতে আমরা বলছিলাম যে ট্রাকে আমরা উঠি কেন আর উঠাই কেন। একটা হয় যে মানুষ কিছু সস্তায় যেতে পারে, ট্রাকে যাদেরকে নেয় তাদের কাছে, তাদের নিকটে কম পয়সা নেয়। আরটা হচ্ছে যে অপেক্ষা না করে তারা উঠে যায়, এবং একটা ঈদের মৌসুমে সাধারণত আশঙ্কা থাকে যে গাড়িতে জায়গা পাবো কিনা। এই ধরনের নানান কারণ আছে। একটা কথা বলেছেন যে এবার পর্যাপ্ত গাড়ি আছে, এখন পর্যন্ত ওইভাবে আসেনি। তো এই অবস্থায় যারা উঠেন, যারা তুলেন, তাদেরই সমস্যা আছে, বা তাদের এই দায়িত্বের অভাব আছে, দায়িত্ব জ্ঞানের অভাব আছে, তারপরেও যেতে হয় বা যান অনেকে। আমরা মনে করি যে এর থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যারা তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা উঠে তারা বাধ্য হয়ে উঠে কোনো না কোনো কারণে, কারো হয়তো আর্থিক সংকটের কারণে, কারো হয়তো তাড়াহুড়োর কারণে, তারা হয়তো যে গাড়িতে জায়গা পাবো কিনা এই আশঙ্কা থেকে, বাসে পাবে কিনা এই আশঙ্কা থেকে উঠেন। যারা তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই যে পথে যারা দায়িত্বে থাকেন শৃঙ্খলা বজায় রাখার, তাদের উপর একটা তাদেরও দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। ওই যে আমরা তো একটা বাণী সবসময় বিভিন্ন জায়গায় লেখাও থাকে, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সামান্য সময় বাঁচা থেকে আমরা এটা বুঝতে পারছি না, ধারণ করছি না, সেটাই আর কি। আমরা আরো আজাদ ভাই, আমাদের একটা আসছে, গুরুত্বপূর্ণ একটা খবর আসছে যে 60টি সিদ্ধান্তের 62 ভাগ বাস্তবায়ন এই প্রধানমন্ত্রীর 100 প্রধানের একটা প্রতিবেদন করা তুলে ধরা হয়েছে। 100 দিনের উপদেশে প্রধানমন্ত্রী 100 দিন উপদেশ হয়েছে সরকারের, এই উপলক্ষে যে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন এই তথ্য দিয়েছেন। এর আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমরা আগে দেখতাম যে আমাদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসার পর সংবাদ সম্মেলন করতেন বা বিভিন্ন উপলক্ষ করতেন, আর বর্তমান সরকার কিছুদিন পর পরে রাষ্ট্রের মধ্যে রুটিন, এটা ভালো, এই কাজটি খুবই ভালো যে
জনগণকে অবহিত করা, জনগণের সরকার জনগণকে অবহিত করবে যে জনগণের জন্য তারা কতটুকু কি করতে আচ্ছা, পারছে। আপনি কি আশা করেন এই যে গুরুত্বপূর্ণ 60টি সিদ্ধান্তের 62 ভাগে বাস্তবায়ন নিয়ে 100 দিনের হলো, এটা কি তাড়াহুড়া হচ্ছে কিনা, বা আদৌ কি? হ্যাঁ, আমি আসছি ওই জায়গায় যে 60টি সিদ্ধান্তের 62 ভাগ 62 ভাগে বাস্তবায়ন করা, সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়েছে কিনা, এই যে 62% সূচনা করা হলো, এই প্রশ্নটা তো থেকে যাচ্ছে। আমরা আশা করব যে সম্ভব না সব যে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না, তবে 62 ভাগ যে এই পর্যন্ত বাস্তবায়ন হয়েছে অথবা বাস্তবায়নের পথে আছে অথবা শুরু হয়েছে, সেটা কিন্তু শুভ লক্ষণ। আমি মনে করি, আমার একটু ধারণা হচ্ছে যে অতি তাড়াতাড়ি এগুলো সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে চাই, যেন হুচক না খায়, তার জন্য আরো সময় আছে, একটা সরকারের 5 বছর আছে এখনো। এখানে আপনার সাথে আমি একমত। সরকারের কিছু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। সরকার যেন খুব দ্রুত অনেকগুলো কাজ করে নিতে চাইছে, যেটা আমিও মনে করি যে এটা না করাই ভালো। ধীরে সুস্থে সরকার তো তাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। 5 বছরের সুযোগ আছে। যে সরকারের যে জনগণের কাছে যে অঙ্গীকার, সেই অঙ্গীকার যা আছে 5 বছরে পূর্ণ করা সম্ভব। এরপরে হয়তো আরো অনেক কিছু করা যাবে। তো আমারও মনে হচ্ছে যে সরকার একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন। যদি আর একটু ধীর গতিতে, কালি কিন্তু এখনো শুকায়নি আমার হাতে, এখনো আমার মনে যে আর একটু ধীর গতিতে গেলেও অসুবিধা নেই। তারপরও একটা ভালো হচ্ছে যে বাস্তবায়ন হতে চলছে, এটা আমাদের জন্য একটা সুখবর। আরেকটা আপনি অবশ্যই ধন্যবাদ। আরেকটা আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজটা টেকসই হয়। সুন্দর একটা, আমরা সেই টেকসই হোক, কাজ যা হয় টেকসই হোক। আমাদের ওই যে চীনের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরো দ্রুত গতিতে বাড়ছে, এখানে কোথায় দেখলেন খবরটা? আচ্ছা, এই যে জুনের শেষে চীন সফর করবেন প্রধানমন্ত্রী, আর 23শে জুন সফর হবে, একটা দিনও 3 তারিখও ঘোষণা হয়ে গেছে। এই আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু চীন, ভারতের সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে, আমেরিকার সাথে একটা ব্যালেন্স ছিল, কিন্তু এই সরকার কিন্তু একটু আমার মনে হচ্ছে যে চীনের দিকে একটু বেশি ধাবিত হচ্ছে, আমার কাছে একটা ধারণা হচ্ছে। আপনি কি মনে করেন? চীনের সাথে আমাদের সম্পর্ক হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। এর আগে চীন এবং আমেরিকার জনগণ আমাদের পক্ষে থাকলেও সরকার আমাদের বিপক্ষে ছিল 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর চীনের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। একটি ভালো উদাহরণ হিসেবে চীন মৈত্রী বাংলাদেশের একটা ইয়েও করা হয়েছে। চীন একটি বৃহৎ শক্তি, তার সাথে আমাদের সম্পর্ক অবশ্যই হওয়া উচিত। যে কারণেই হোক, আগে হয়নি, 75-এর আগে হয়নি, পরবর্তীতে হয়েছে। আমরা আগের সরকারকেও দেখেছি যে চীনের নিকট থেকে সহযোগিতা নেওয়ার। বর্তমান সরকারও খুব গুরুত্ব দিচ্ছে চীনকে। তবে চীন যাবেন না ভারত যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেটা নিয়ে প্রশ্ন ছিল, একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল সবাই যে কোন দিকে যাবেন তিনি। চীন যাচ্ছেন, তারিখও নির্ধারিত হয়ে গেছে। আমরা আশা করব চীনের যে সহযোগিতা বাংলাদেশে আছে সেটা আরো জোরদার হবে, যে এটা আমাদের অব্যাহত থাকবে না, জোরদার হবে। আমরা আরো খবর, এই যে একটা খবর যে দলীয়করণের কথা নিয়ে আমরা, দলীয়করণ, প্রতিমন্ত্রীর ভাই প্রার্থী, এমপির ভাই ভাতিজার ভোটার, বিসিবি নির্বাচন খুলনার একটা চিত্র। এটা বর্তমান সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। আগেও আমরা দেখেছি এই সিলেট অঞ্চল একজন সংসদ সদস্য গুরুত্বপূর্ণ যত পদ ছিল জেলার মধ্যে অনেকগুলো তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়েছিলেন বলবো আমরা। তাদেরকে পাশ করিয়ে আনা হয়েছে, তাদেরকে নির্বাচিত করে আনা হয়েছে, এই ধরনের অনেক কিছু হয়। একটি ব্যক্তি যদি মনে করেন 10টা-15টা পদে যদি উনি পদায়িত হন, তাহলে কি তার কাজের এই তো একটা আছে। আর ওই যে ভাই, স্ত্রী, ছেলে, ভাগ্নে, ভাতিজা, এদেরকে বিভিন্ন পদে দেওয়া, এখনো মানে এটা শৃঙ্খলটা এখনো হতে পারেনি। এটা তো আমরা মনে করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পর এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি, সেটাই দেখা যাচ্ছে। আমরা আশা করি বর্তমান সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, এর চেয়ে বেশি ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশার ধারে কাছে যেতে পারেনি। কিন্তু বর্তমান সরকার যেহেতু নির্বাচিত সরকার, তাদের কাছে আমরা মনে করি যে
এইটা জাতি অলরেডি কিন্তু অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু এখন মুখ খোলা শুরু করেছে, কিন্তু তখন যেটা পারেনি যে কিছু করতে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বিপক্ষে কিছু বলতে পারেননি। একত্রিত প্রয়াসই দেখতেছি আমরা, এক একজন উপদেষ্টা কথা বলা শুরু করেছে। কেন পারেননি? এই তো ওই যে কি হবে? বন্ধ করা ছিল, কি হবে? সেটা এত এত আন্দোলনের পর একটা সরকার আসলো, কিন্তু না। সেই সরকার কি করলো? না, তারা যে এখন যে মুখ খুলছেন, আগে মুখ খুললেন না কেন? মুখ খোলেন না, না, পথ যেত, স্বাভাবিক তো না পথটা হয়তো যেত, আর কি, না হয় জেল খাটতেন, জেল তো খাটছেন, অনেকে তো এরা খাটছেন। তো রাজনীতিবিদ ছিলেন না, ফলে এই ধরনের সাহসী ভূমিকা তারা আসলে হচ্ছে ওই সময় সবই মেনে নিয়েছেন, এখন সুযোগ বুঝে আত্মরক্ষার জন্য এই কথাগুলো বলছেন। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা মনে করি যে বর্তমান সরকার এই যে আত্মীয়করণ, স্বজনপ্রীতি, এগুলো থেকে দূরে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে পত্রিকায় আসলে তো খবর বিশ্লেষণ করতে অবশ্যই। আমাদের। প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছি দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারেও হজ দিয়ে শুরু করেছে তাদের স্বাভাবিক। প্রথম কিছুটা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার আরেকটি কিন্তু নাম কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত, কোরবানির ঈদ। আমরা ঈদুল আজহা না বলি, কোরবানির ঈদটাকে কিন্তু বেশি বলে থাকি। বকরা ঈদ। যেহেতু ধর্মীয় একটা অনুশাসন এখানে কোরবানির মাধ্যমেই কিন্তু শুরু হয়। ছোট ছোট বাচ্চারা যে কখন কোরবানি হবে সেই প্রত্যাশায় তারা ছোটাছুটি আনন্দ। এই জায়গায় একটু কথা আছে আমার, তার আগে বলি জি যে বকরা ঈদ নামেও আমাদের এই ঈদটি পরিচিত গ্রামাঞ্চলে, বিশেষ করে আমাদের ভাটি এলাকায়। জি আপনি যে উল্লেখ করেছেন, বলেছেন যে শিশুরা অপেক্ষায় আছে। হ্যাঁ, ঈদ মানেই তো আনন্দ, এবং শিশুদের আনন্দই। আমরা ছোটবেলায় সবচেয়ে বেশি আনন্দ করেছি। কোরবানির পশু দেখার জন্য, কিন্তু জবাই করার সময় তাদের যে কি আনন্দ। এইখানেই আমার কথা। জি বলেন। এই শিশুদেরকে কুরবানি দেখানোটা ঠিক না, তার মানসিক একটা অসুবিধা হতে পারে। যতটা আচ্ছা, সম্ভব ঠিক আছে, আপনার কথা অনুযায়ী একটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, মানে মেডিকেল সায়েন্স এইভাবে বলে, কিন্তু এটা হচ্ছে কি একটা একটা আনন্দটা, উল্লাসটা হচ্ছে ঈদের আমেজ থেকে। তারা কিন্তু কুরবানি গরু আসতেছে, আনা নেওয়া করতেছে, এগুলো দেখো, এগুলো করুক, এগুলো দেখো, সুন্দর একটা। কিন্তু জবাই করার সময় তাদেরকে সামনে রাখাটা উচিত নয়। যাক, এটা এই বক্তব্যটা অবশ্য মেডিকেল সায়েন্সেও অ্যালাউ করে, আপনার এই বক্তব্যের গুরুত্ব আছে কথাটি। তারপরে অনেক সময় ভয় পেয়ে যায়। ধর্মীয় ব্যাপার যদি এখানে এটাকে যদি অ্যালাউ করে, আমরা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে বলে মনে করি। আমাদের মধ্যে একটা ইয়ে থাকুক, এটা না, আমি এর বিপক্ষে বলছি না বা সমালোচনা করছি না, আমি বললাম যে এই ঘটনা ঘটতে পারে। আমাদের জনগণের মন্ত্রী, মন্ত্রী তো সবাই জনগণ, তারপর আরিফ ভাই, আমাদের আরিফুল্লাহ চৌধুরী জনগণের খুব কাছাকাছি যায়। উনি যা বলেন তা করারও চেষ্টা করেন। প্রবাসী লোক পাঠানোর নামে প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আসলে সরকার তো আগেও নিয়েছে, কিন্তু এরকম কি থামেনি এটা। কিন্তু আজকে মন্ত্রী যখন এই লাইনেরই মন্ত্রী যখন এই কথা বলছেন, আশা করি আমরা এটার একটা ফল পাবো। আপনি কি মনে করেন? প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আমাদের একজন ছিলেন আগে, জি অনেক শুনেছি, এর আগে অনেকে ছিলেন, সবাই এই কথাগুলো বলেন। তো আরিফুল হক চৌধুরীর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা বলেন তা করার চেষ্টা করেন। উনি তার সাথে একটা শ্রমমন্ত্রী তার দায়িত্ব পেয়েছেন, প্রবাসী কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাথে। শুধু যে ওই প্রতারণাকারীদেরকে দমন করলে তো হবে না, যারা প্রতারিত হন তাদের যাতে শিক্ষা হয়, বা তাদের দেখে যেন অন্যরা শিক্ষা নেয় যে প্রতারিত হতে পারি। ঠিক আছে, একটা লাইন যদি অনেক ইয়া করে, ওখানেও কিছু না, এটার সাথে ওইটাও থাকতে হবে। মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে, এবং দেশে কর্মসংস্থান বাড়াতে হবে। দেশে যে কর্মসংস্থান বাড়ানো যায়, অনেকে আছে যারা হয়তো আর বাইরে যাবে না, দেশেই কাজ করে খাওয়ার তারা তো বন্দোবস্ত করতে পারবে। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই বক্তব্যটাকে কাজীবাজার পত্রিকায় আজকে সুন্দর করে ফলাও করে ইয়ে করেছে, প্রকাশ করেছেন। পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আসলে আরিফুল হকের যে কোনো ইয়ে বলুন যে পত্রিকায় আসে, সেটা আরো জনগণও কিন্তু সাথে সাথে উৎসাহিত হয় বেশি, স্বাভাবিক। পাশাপাশি আমরা আবার নেতিবাচক খবর, নেতিবাচক বলতে কি মর্মান্তিক খবর, গোলাপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, এই মৃতদেহ উদ্ধার নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই শ্রীমঙ্গলের বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু। সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত। একই জায়গার মধ্যে তিনটা আরো হয়তো খুঁজলে পাওয়া যায়। নবীগঞ্জের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষিত। ওই এটাও ধর্ষিত একটা মৃত্যু, কিন্তু সিলেটে হাবির উপসর্গ নিয়ে মারা গেছে আরো 3 শিশু। 1 2 3 4 5টা মৃত্যু খবর দিয়ে কিন্তু কাজীর বাজারের উপরে প্রথম পাতায় আছে। এখানে একটা হচ্ছে যে গৃহবধূর মৃত্যুর ঘটনাটা ইদানিং বেড়ে গেছে, প্রায় জায়গায় এই ঘটনা ঘটছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয় মানুষ অসতর্কতার অভাবে, সতর্কতার কারণে
সতর্ক থাকলে হয়তো আর এই এগুলো ঘটনা হচ্ছে একটা ঘটতো না। সামাজিক ব্যাধি। এই যে গৃহবধূর মৃত্যুটা একটা সামাজিক আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ লাইনগুলো আমাদের এখনো ত্রুটিপূর্ণ, অনেক সময় এগুলো থেকে হয়। আর বজ্রপাতের ব্যাপারে এটা এটা সতর্ক এটা সতর্ক হতে হবে। আহ আল্লাহর মেহেরবানি চাই। তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষিত, সারা দেশে শিশু ধর্ষণটা বেড়ে গেছে। একটা সপ্তাহখানেকের মধ্যে তো রিমাসা হত্যার বিচার হচ্ছে, আমরা আশা করছি। এতে কালকে একটা আমাদের সংসদ সদস্য রুবিন ফারহানা রুমিন ফারহানা সুন্দর করে তুলে ধরছেন একবার পরিসংখ্যান দিয়ে, এই ধর্ষণ ধর্ষিতা এদের একটা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন, খুব সাহসী কণ্ঠে বলেছেন কথাগুলো। তুলে ধরেছেন, ঠিকই আছে, তিনি সাহসী কণ্ঠেই সবকিছু করেন। তো এই যে রায়টা যদি হয়ে যায় রামিসা হত্যাকাণ্ডের, এর থেকে তো অনেকে শিক্ষা উনি কিন্তু আবার এই রামিসা হত্যার পরে রামিসার বাসায় প্রধানমন্ত্রী যাওয়াটাকে খুবই ইতিবাচক দেখেছেন। কিন্তু উনি বলছেন যে একটা রামিসাকে দেখেই কিন্তু সবকিছু শেষ হচ্ছে না, কত রামিসার বাসায় না। এই 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 কথাটাই বলতে যাচ্ছিলাম যে রামিসা রাজধানীতে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী খবর পেয়ে গেছেন, তার একটা বোনের দায়িত্ব নিয়েছেন, এবং বিচারও 1 সপ্তাহের মধ্যে বিচারের একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখানে একটি প্রশ্ন করেছেন রমিনা, যেটা কি প্রধানমন্ত্রী বিচার করার কে? না, আমি আমি আসছি, আমি আইনের লোক স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছেন। বিচার তো করবেন বিচারকরা, তারা কয়দিনই বিচার শেষ করবেন। এখন যদি সরকার বলে যে 1 সপ্তাহের মধ্যে বিচার শেষ করতে হবে, তাহলে এটা আদালতের উপর হস্তক্ষেপ হয়ে যায়। আদালত নির্ধারণ করবে। তবে যেহেতু একটা জনমতের ব্যাপার আছে, একটা আবেগ অনুভূতির ব্যাপার আছে, এখানে আশা করতে পারি আমরা সবাই, স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই আমরা বা সাধারণ মানুষ আশা করতে পারি যে আমাদের বিচারক মন্ডলী এই ব্যাপারে যত দ্রুত পারেন বিচারটা শেষ করে। এর আগে একটা বিচার হয়েছে, এইভাবে প্রধানমন্ত্রী আহ্বান করতে পারেন অবশ্যই। এটা আমি আমার যত মনে হয় প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা জানিয়েছেন, পত্রিকা জানিয়েছেন। আর হামির মৃত্যু নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। দেখা দেওয়ার কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। একজন, আমার যতদূর মনে পড়ে, একজন প্রতিমন্ত্রী 2-3 দিন আগে বলেছিলেন যে নিয়ন্ত্রণে হাম। এরপরে কিন্তু মৃত্যুর সংখ্যাটা দ্রুত বেড়ে যাচ্ছে। না, নিয়ন্ত্রণে বললে আমরা ওটা মানবো না, আমরা এর ওনার বক্তব্য হতে পারে। তবে একটা কথা, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা জানি না, তবে পর্যাপ্ত ভাবে চিকিৎসা হলে হাম থেকে রোগী বেঁচে যায়, এটা কিন্তু ডাক্তারি। তাহলে এই মৃত্যু কি প্রমাণ করছে বা এই কি ইঙ্গিত দিচ্ছে? এখানে সমস্যা আছে, কিছু ঘাটতি আছে, যেটা খুব দ্রুত এই ঘাটতিগুলো পূরণ করা উচিত। আমরা কাজীর বাজার শেষ, আমরা অন্য পত্রিকা যাই, অন্য একটা স্থানীয় দিকে যাই। সিলেট মিরর সুন্দর পরিবেশন করেছেন কাজীর বাজার পত্রিকা। এখন সিলেট মিরর তারা কি করেছে দেখি। এখানেও প্রথমে ঈদের খবর হচ্ছে, ত্যাগের মহিমায় চিরভাস্বর পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। নগরে ঈদুল আজহার জামাতের কর্মসূচি সারাটা পরে শোনাচ্ছিলাম। অন্ততপক্ষে শাহী ঈদগাহ সবচেয়ে বড় জামাত, যেখানে লাখো মানুষ সমাবেশ হয়, সকাল 8টায় সেখানে ঈদের জামাত হবে। পাশাপাশি হযরত শাহজালাল দরগা মসজিদেও 7টায় হবে, আলিয়া মাদ্রাসা হবে 7:30টায়, আর বাকিগুলো ওই সময়ের কাছাকাছি সময়ে হবে। এমনকি বৃষ্টি হলে মসজিদেও, বিভিন্ন মসজিদেও ঈদের জামাত। ঈদুল আজহা জামাতটা আগে হয়, কুরবানির ব্যাপার থাকে। ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার সংখ্যা, যেটা একটু হাম নিয়ে আলোচনা করলেন একটু আগে। লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। আসলে যারা হজে গিয়েছেন তার যে অনুভূতি, যারা যায় নাই, আই লাব্বাইক, যে আল্লাহর কাছে যা বলছে, আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তাদেরকে গ্রহণ করার জন্য, কি এক দৃশ্য অবতরণ, এই অনুভূতি যেন সবসময় উপলব্ধি থাকে, সে আশা প্রত্যাশা করছি। হাওরের দিকে দেখেন একটু। আচ্ছা, হাওরের খবর শুনতে চাচ্ছেন? হাওর পাড়ের মানুষ তো, হাওরে ক্ষতিগ্রস্তদের সহায়তা তালিকায় অনিয়ম স্বজনপ্রীতি, যেটা গতকালকেও একটি পত্রিকা এটা করেছিল। আমরাও এরকম মনে করেছিলাম যে কৃষকদের যে সাহায্য করবে সরকার, এটা খুবই একটা ভালো দিক, যে তারা তলিয়ে গেছে তাদের ফসল। কিন্তু আজকেই দেখতেছি আমরা পত্রিকায়, গতকালকেও দেখেছি, তালিকায় অনিয়ম স্বজনপ্রীতি, চেয়ারম্যান মেম্বাররা তাদের তালিকার মধ্যে কিন্তু এখন এই তারা সাহায্য পাচ্ছে। এটা নিয়ে একটু আলোচনা করে আমরা শেষ করবো। আলোচনা আপনি করে ফেলেছেন। এই যে অনিয়ম স্বজনপ্রীতি আমরা আশঙ্কা করেছিলাম আগেই, বাস্তবে তাই ঘটছে। এর থেকে কবে বেরিয়ে আসতে পারবো আমরা? যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এই সহায়তা সরকার দিচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত তালিকায় যদি মেম্বার, চেয়ারম্যান বা স্থানীয় নেতাদের, সরকার দলের নেতাদের আত্মীয় স্বজন নাম চলে আসে, তাহলে সরকারের যে উদ্দেশ্য, এটা ভালো একটা উদ্যোগ, সেই উদ্যোগটিতে ব্যর্থ হয়ে যাবে। আমরা মনে করি, আপনার কাছে একটা আশা করবো, সংবাদ কর্মী হিসাবে নয়,
দীর্ঘদিন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এবং আপনার এলাকায় এটা অনেকের সাথে আপনি আইন শৃঙ্খলার কিচ্ছু না, কিন্তু আপনার একটা কিন্তু সেই ফেস আছে যে আলাজাদ ভাই এই নিয়ে কিন্তু কিছু করছে। আমার মনে হয় যদি করার যদি কিছু থাকে এই এলাকায় চেয়ারম্যান মেম্বারকে আপনার জনপ্রতিনিধি এদের কিছু বলার কোনো কিছু চাই কিনা আপনার সংবাদপত্রের না, মধ্যে? আমরা তো কাদেরকে নির্বাচিত করি? যারা মানুষের কল্যাণে কাজ করবেন। জি, শুধু আমরা না, সারা দেশের মানুষই এই প্রত্যাশাই জনপ্রতিনিধি নির্বাচিত করে। ঠিক একইভাবে যারা রাজনীতি করেন তাদেরকে মানুষ বিশ্বাস করে যে তারা জনগণের জন্য কাজ করবেন, জনগণের কল্যাণ সাধন করবেন। সুতরাং তাদেরকে জনগণ যেভাবে বিশ্বাস করে, যেভাবে তাদেরকে দুঃখিত, তাদের নিকট থেকে আচার আচরণ ব্যবহার প্রত্যাশা করে তারা তাই করবেন। তাদের যে দায়িত্ব আছে সঠিকভাবে পালন করবেন। তারা নিরপেক্ষভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা, তাদের কাছে সরকারের এই যে শুভ উদ্যোগ, সেই শুভ উদ্যোগের ফলটা পৌঁছে দেবেন। আর যদি ঈদের ছুটিতে যদি এলাকায় যাওয়া হয়, আপনি অন্তত পক্ষে যাদের পরিচিত চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে আরো একটু মৌখিকভাবে কাছাকাছি যে ধন্যবাদ। করার চেষ্টা করতেন। শেষ পৃষ্ঠা দিয়ে একটি খবর, বাংলাদেশকে $5 বিলিয়ন দেবে এডিপি, বার্ষিক ঋণ সহায়তা 20% বাড়ানোর সিদ্ধান্ত, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবিক রবির মত বিনিময় সভায়, হাটে চাহিদার চেয়ে বেশি পশু আগ্রহ ছোট গরুতে। এই খবরটা পরে আমরা শেষ করে দিচ্ছি আর কি। আপনি একটু পর্যাপ্ত পশু আছে, পর্যাপ্ত পশু আছে কিন্তু আগ্রহ ছোট গরুতে, এটা কিন্তু প্রায় তাইতে সময় সামর্থ্যের উপর নির্ভর করে। সামর্থ্যের উপর নির্ভর করে। কেউ আছেন লাখের নিচে নামেন না, এর নিচে কিনবেনই না, আর কেউ আছে যে লাখের উপরে যাব না। দুই ধরনের মানুষ তো আছে। কেউ আছে হয়তো 40, 50, 60, 70 হাজারের মধ্যে পাওয়া যায় কিনা দেখে। কিন্তু একটা খবর দিয়েছে যে হাটের চাহিদার চেয়ে অনেক বেশি পশু আছে, অর্থাৎ জনগণ যেন মানে ছুটাছুটি না করে বা এই খবরটা আমরা পেয়েছি যে সব যে হাটে পর্যাপ্ত গরু আছে। এবং একটি ব্যাপার সবসময় আশঙ্কা থাকে যে বাইরের দেশ থেকে অর্থাৎ প্রতিবেশী দেশ থেকে গরু এলো কিনা, এটাও এখন পর্যন্ত ওইভাবে ধরা পড়েনি। এরপরেই আসছে সিসিকের একটি বক্তব্য। সিসিকের প্রশাসক কিন্তু বলেই আসছে যে সবসময় পাড়ায় মহল্লায় মসজিদে লিফলেটও দেওয়া হয়েছে সিলেটকে ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। একে আমরা সহযোগিতা করার দরকার। অবশ্যই, বিশেষ করে কুরবানির বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশনের সুনাম আছে সারা দেশব্যাপী। এই সুনাম তারা অবশ্যই রক্ষা করবেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা শেষ করতে চাই অবশ্যই। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত আমরা শেষ করব। তার আগে একটি কথা, আমাদের জেলা প্রশাসকের আমাদের সিসি প্রশাসকের সিলেটকে ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই। আমরা যারা জনগণ প্রত্যেকে সহযোগিতা করব, তাহলে আমরা ক্লিন গ্রিন এবং স্মার্ট সিলেট আমরা পাবো। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আজাদ ভাই সুন্দর বিশ্লেষণ পর আপনাকে পেয়ে ভালো লাগতো আর কি। ধন্যবাদ। খবর প্রিয় দর্শক এখানে শেষ করছি। শেষ করার আগে একটা কথা বলি আমরা সবসময়, আজকেও বলবো, যারা আমাকে সম্প্রচারে স্টিল টিভি কাছে সহযোগিতা করলেন, এটা স্কুল অফ জয় অথেন্টিক শিশুদের একটি প্রতিষ্ঠান নয়া সড়ক, তাদেরকে প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবার কালকে ঠিক এক সময়। আল্লাহ হাফিজ।